নমস্কার, আমি শাশ্বতী। শাশ্বতীর গল্পগাথা ইউটিউব চ্যানেলের এটি ৮ম এপিসোড। নাম যখন শাশ্বতীর গল্পগাথা, তখন অনেক ভৌতিক, দৈবিক, অলৌকিক বা রোমাঞ্চকর গল্প তো হলো, এবার শাশ্বতীর নিজের কিছু কথা বলাও দরকার বলে আমার মনে হলো। প্রত্যেক মানুষেরই মনের গভীরে লুকিয়ে থাকে কিছু ব্যথা, বেদনা, কিছু যন্ত্রণার কথা। তো সেগুলো বলবার মতো জায়গা হয়তো আমরা সবসময় পাই না বললে ভুল বলা হবে, কারণ আমাদের আত্মীয়, বন্ধু বান্ধব সবার সঙ্গে আমরা সেগুলো অবশ্যই শেয়ার করে থাকি, কিন্তু এইভাবে রেকর্ডেড ভার্সানে তো তা থাকে না। তো রেকর্ডেড ভার্সানে থেকে যাক আমার মনের গভীরে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা একটা যন্ত্রণার কথা, সেই কথা ভেবেই আজকের এই আত্মকথন। তাহলে শুরু করছি। আমি যখন হায়ার সেকেন্ডারি দেব তার ঠিক 1 মাস আগে আমার বাবা মারা যান। তো বোঝাই যাচ্ছে যে পরিস্থিতিটা ছিল কি ভয়ানক। আমার দাদা আমার থেকে ঠিক 13 মাসের বড়, সে তখন রানীগঞ্জে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। তো আমরা বড় হয়ে উঠেছি দুর্গাপুরে, বাবা চাকরি করতেন ডিভিসিতে, অর্থাৎ ডিটিপিএস কলোনিতে আমরা বড় হয়েছি। তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলাম, কিন্তু বাবা তখন নেই, আমাদের মাথার ওপরে ছাদ নেই, মা অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন। তার কারণ হচ্ছে যে মা ছিলেন অত্যন্ত ঘরোয়া মহিলা, এবং মানে সত্যি কথা বলতে কি, যে দোকানে গিয়ে যে জিনিসপত্র কেনাকাটা করার অভ্যাস সেটুকু পর্যন্ত মায়ের ছিল না। এবং বাবা দীর্ঘদিন যে অসুস্থ ছিলেন তাও নয়, খুবই সামান্য 2-1 দিনের অসুস্থতা এবং বাবার হঠাৎ মৃত্যু হয়। তার ফলে আমরা গোটা পরিবার একেবারে জলে পড়ে গিয়েছিলাম। সেটা শুধুমাত্র যে আর্থিক দিক থেকে তা নয়, তার পাশাপাশি কিন্তু অন্যান্য যে সামগ্রিক যে পরিস্থিতি, সেটাই কিন্তু মায়ের কাছে খুব অসহনীয় এবং খুব কষ্টকর হয়ে উঠেছিল। খোলা ছিল আমাদের কলকাতা বাড়ির দরজা, মায়ের কাছে অবশ্যই খোলা ছিল। সেখানে ছিলেন কাকু সপরিবারে এবং ছিলেন আমার পিসি। কিন্তু যে কোনো কারণেই হোক, মা সেই সময় তার পরিচিত পরিবেশ ছেড়ে হয়তো সেই কলকাতাতে যেতে রাজি হননি। বিশেষ করে আমরা তখন ওখানে পড়াশুনো করছি, আমরা ওখানেই বড় হয়ে উঠেছি। ওই পরিবেশটা আমাদের কাছে আমাদের পক্ষে যতটা সহজ ছিল, কলকাতায় হয়তো মানিয়ে নেওয়া একটু কঠিন হতো আমাদের পক্ষে। তাই জন্য হয়তো মা সেখানে যেতে চাননি তখন। সেটা আমার ঠিক জানা নেই, কারণ তখন আমরা অনেকটাই ছোট, সেই জন্য অতটা আমার সেইটা ধারণায় নেই। তো সেই সময় অনেকেই অবশ্য আমাদের দুর্গাপুরে, মানে ডিভিসির যে ডিটিপিএসের অনেকেই আমাদেরকে সেই সময় কিন্তু পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং সাহায্য করেছিলেন। তার মধ্যে প্রথমেই যাদের নাম করতে হয় তারা হলেন আমাদের মাসি, মেসো আর গৌরমামা আর মামিমা। মাসি মেসো বা গৌরমামা, মামিমা এরা কিন্তু আমাদের রক্তের সম্পর্কের কেউ নন, কিন্তু অনেক সময়ই দেখা যায় যে রক্তের সম্পর্কের থেকেও কিছু সম্পর্ক হয় অনেক অনেক বড়, এবং সেই সম্পর্ক ভগবানের আশীর্বাদে এখনও পর্যন্ত সেই একই রকম রয়ে গেছে। হয়তো আমার মা বাবা নেই, মেসো চলে গিয়েছেন, কিন্তু বাকি যারা রয়েছেন অর্থাৎ মাসি, আমাদের গৌরমামা, মামিমা এবং তাদের যে ছেলেমেয়েরা, তাদের সঙ্গে মানে গঙ্গা দিদি, সবিতা দিদি, খোকন দাদা এবং মামার 2 ছেলে মেয়ে, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু এখনও সেই জায়গাতেই রয়ে গিয়েছে। আমরা নিজেদের মাসি, মেসো, মামা, মামি বলতে তাদেরকেই বুঝতাম। যাই হোক, তো তারা আমাদের পাশে খুবই দাঁড়িয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও মা খুবই, যা হয় আর কি, মা খুবই অসহায় বোধ করতেন আর্থিকভাবে এবং পারিপার্শ্বিক নানা রকম চিন্তাভাবনায়। বিশেষ করে দুটো বেড়ে ওঠা বা মানে একেবারেই উঠতি বয়সের বা তরুণ 2টি ছেলে মেয়েকে নিয়ে মা কার্যত জলে পড়ে গিয়েছিলেন। তো সেই সময় গোদের ওপর বিষ ফোঁড়া যাকে বলে, তো দেখা দিল সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে খুব দাঁতের প্রবলেম শুরু হলো। দাঁতের প্রবলেম মানে আমরা তখন চলিত কথায় বলতাম দাঁতে পোকা লেগেছে। এখন যেটাকে আমরা বলি যে কেভিটি হয়েছে, দাঁতে ফিলিং করতে হবে,
এরকম যে কথাগুলো এখন চালু হয়েছে, বা আরসিটি করা, তখন তো এইসব কথা চালু ছিল না। তো সোজা কথায় বলা হতো দাঁতে পোকা লেগেছে। হঠাৎ করে আমার দাঁতের যন্ত্রণা শুরু হলো। স্থানীয় হাসপাতালে দেখানো হলো। বাবার এক সহকর্মী রেবা পিসি, পিসি আমাকে নিয়ে গেলেন দুর্গাপুরে মার্কেটে, দুর্গাপুর বাজারে ডাক্তার দত্ত বলে একজন ছিলেন, সম্ভবত ঠিকই বলছি নামটা, যদিও আমার এখন আর খুব একটা মনে নেই। তিনি খুব বিখ্যাত ডাক্তার ছিলেন। তো তিনি ফিলিং করে দিলেন দাঁতটা এবং বললেন যে এটা একটা সাইকোলজিক্যাল পেন। আসলে কিন্তু এত কিছু সমস্যা নেই দাঁতে। তো ঘাবড়ে গেছে বেশি, দাঁতের যন্ত্রণা খুব একটা কিছু হচ্ছে না, পুরোটাই সাইকোলজিক্যাল পেন, কিন্তু ফিলিং করে দিলেন দাঁতটা। কিন্তু কিছুদিন পর আবার যেন মনে হলো যে খুব যন্ত্রণা হচ্ছে দাঁতে। এবার দাঁতের যন্ত্রণা এমন একটা ব্যাপার যেটা কিন্তু সহ্য করা খুব মুশকিল। তো সেই সময় মা তখন বললেন যে দুর্গাপুরে তো দেখানো হলো সব জায়গাতেই, সেখানে তো হচ্ছে না, তাহলে কি করি? এবার যা হয় আর কি, দাঁত নিয়ে সমস্যা, ভুগছি আমি, কষ্ট পাচ্ছি। মা তখন বললেন যে তাহলে একবার আসানসোলে নিয়ে গিয়ে দেখানো দরকার। এবার দুর্গাপুর ছেড়ে আসানসোল কেন? তার একটা কারণ আছে। বাবার প্রচুর ডাক্তার বন্ধু ছিলেন, তার মধ্যে আসানসোলে একজন ডেন্টিস্ট ছিলেন। বাবা যেমন এখন নেই, তো বাবারই কন্টেম্পোরারি যেহেতু ছিলেন, তো আমার মনে হয় তিনিও হয়তো আর ধরাধামে নেই এখন। তো তা সত্ত্বেও আমি তার নামটা আর প্রকাশ করছি না, তার নাম আমি বলছি ডক্টর ব্যানার্জি। বাবার কার্যত অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন এবং বাবা দুর্গাপুর থেকে বহুজনকে রেফার করতেন আসানসোলে তাঁর চেম্বারে। মানে রেফার করতেন মানে বাবার কাছে যারা বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে আসতেন, বা নানা রকম বিষয়ে যারা বলতেন যে এই সমস্যা বা কিছু, বাবা তাদেরকে বলতেন যে অবশ্যই গিয়ে যেন ডক্টর ব্যানার্জির সঙ্গে তারা যোগাযোগ করেন, যাতে তাদের সমস্যার সমাধান খুব ভালোভাবেই হবে। তো দেখা গেল যে বাবার সাথে মাও অনেকবার গিয়েছিলেন, মায়েরও কিছু দাঁতের সমস্যা যখনই হয়েছে মাও গিয়েছিলেন বা ডক্টর ব্যানার্জির কাছে এবং দেখিয়ে এসেছিলেন। এবং যতবার মা দেখিয়ে এসছেন ততবারই এসে মা বলেছেন যে ডক্টর ব্যানার্জি নাকি গেলেই বাবাকে বলতেন, বিশাল চেম্বার ছিল তার, মাকে বলতেন বা বাবাকে বলতেন অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম দাদা, অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম মুখার্জি দা, অলওয়েজ ওয়েলকাম। এই কথাটা মা বারবার বলতেন। মানে এত একটা ওয়ার্ম একটা রিসেপশান উনি দিতেন, যেটা মায়ের খুব ভালো লাগতো, হয়তো মা বারবার বলতেন। তো যাই হোক, এবার বাবা মারা গিয়েছেন, তো তখন তো এত ফোন টোন ছিল না, তো খবরটা যে তার কাছে পৌঁছেছে কি না মা সেটা জানতেন না, আর সেভাবে যোগাযোগ তো ছিল না, দেখা সাক্ষাৎ হলে তখনই যোগাযোগের মানে ব্যাপারটা ঘটতো। তাছাড়া ফোন বা চিঠি, এই ফোনের মাধ্যমে যোগাযোগের কোনো সম্ভাবনা ছিল না, আর চিঠি চাপাটি করবার মতো বিষয় সেটা ছিল না। কিন্তু বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুই তিনি ছিলেন। যাই হোক, তো মা বললেন যে তাহলে চল ওই ডক্টর ব্যানার্জির কাছে তোকে নিয়ে যাই। তো মা আমাকে আর দাদাকে নিয়ে ট্রেনে করে আসানসোল গেলেন। চেম্বারটা মা চিনতেন, আমরা সেখানে গেলাম, গিয়ে দেখা করলাম ওনার সঙ্গে। প্রথমে তার কম্পাউন্ডার, তার কাছে তো নাম বলা হলো, এবং তারপর যখন ভেতরে গেলাম, বিশাল চেম্বার, তার প্রচুর আধুনিক যন্ত্রপাতি ছিল। তো তিনি মাকে দেখেই খুব আড়ষ্ট হয়ে গেলেন, এটা খুব অদ্ভুত লেগেছিল। তখন আমি জাস্ট কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তিনি মাকে দেখেই খুব আড়ষ্ট হয়ে পড়লেন, যেন খুব একটা অস্বস্তিতে ভুগছেন। প্রথমে ঢুকেই মা কিন্তু নমস্কার করে নিজের পরিচয় দিয়েছিলেন। এবং এখানে বলি যে মায়ের পরিচয় কেন দিতে হয়েছিল, অর্থাৎ মাকে এক দেখাতেই তিনি চিনতে পারেননি, বা মা মনে করেছিলেন যে তিনি চিনতে পারবেন না। তার কারণ হচ্ছে বাবা মারা যাবার পরপরই মায়ের চেহারা অত্যন্ত অত্যন্ত ডিটোরিয়েট করে। কারণ হচ্ছে যে মায়ের থাইরয়েড ধরা পড়েছিল, এবং মায়ের চেহারা অত্যন্ত ডিটোরিয়েট করে। এবং তাছাড়া মা আগে যে বেশে থাকতেন, অর্থাৎ শাঁখা সিঁদুর বা রঙিন পোশাক, পরবর্তীকালে তো মা সেই পোশাক পরতেন না, ফলে মায়ের লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছিল। সেই জন্যই মা কিন্তু পরিচয় দিয়েছিলেন। কিন্তু সেটা শোনার পর তার মধ্যে কোনো রিয়াকশান দেখা গেল না, এবং এটা আমরা বুঝতে পারছিলাম যে তিনি সচেতনভাবে, তিনি যে আমাদের চিনতে পারছেন সেটা তিনি সচেতনভাবে অস্বীকার করে যাচ্ছেন, এইটুকু কিন্তু আমরা বুঝতে পারছিলাম।
তো যাই হোক, আমার দাঁতের যা ট্রিটমেন্ট করার হয়ে গেল। হয়ে যাবার পরে যখন আমি বললাম, যখন ফিজ বলা হলো, যে মা জিজ্ঞেস করলেন যে কত ফিজ হয়েছে, তো তখন উনি বললেন, তো আমি ফিজটা, মা ফিজটা দিলেন। তারপর আমি বললাম ওনাকে যে ডাক্তারবাবু, আপনি বোধহয় মাকে ঠিকমতো চিনতে পারেননি। মা কিন্তু পিকে মুখার্জির স্ত্রী। তখন উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, আমি শুনেওছি, আর আমি খুব দুঃখিত, তবে আমি যোগাযোগ করতে পারিনি, আমি খুব দুঃখিত। তো এই প্রথম উনি রেকগনাইজ করলেন মাকে। তার আগে কিন্তু মা যখন পরিচয় দিলেন, তখন কিন্তু উনি দুঃখিত বা তিনি চিনতে পেরেছেন একটি শব্দও ব্যবহার করেননি। ফিজটা দেওয়ার পরেই তিনি রেকগনাইজ করলেন মাকে। তো তখন আমরা বুঝতে পারলাম যে আসলে তার মধ্যে যে ভয়টা কাজ করেছিল, যে হয়তো মুখার্জি বাবুর পরিবার বা মিস্টার মুখার্জির পরিবার হয়তো বিনা পয়সায় চিকিৎসা করাতে এসছে। তখন যেহেতু সদ্য কৈশোর উত্তীর্ণ তরুণ মন, খুব খুব ভীষণ রকম একটা কষ্ট মনের মধ্যে দানা বেঁধেছিল, ভীষণ কষ্ট পেয়েছিলাম, ভীষণ একটা কষ্টের ছাপ রেখে গিয়েছিল এই ঘটনাটি। মনের গভীরে জমে থাকা যে যন্ত্রণার কথা প্রথমেই বললাম, তার মধ্যে অনেকের হয়তো মনে হতে পারে যে এ আর এমন কী ব্যাপার, কিন্তু সেই ছোটোবেলায়, মানে যখন তখন ছোটোই বলবো আজকে এই বয়সে এসে, সেই ছোটোবেলায় এটা এত যন্ত্রণাদায়ক মনে হয়েছিল, এবং তখনই আমরা বাইরের জগতের সঙ্গে আসলে প্রথম কার্যত, মানে প্রকৃত যে ইন্টারাকশানটা কী এবং বাইরের জগৎ যে কতটা কঠিন, বাস্তব যে কতটা কঠিন, তা উপলব্ধি করতে শুরু করেছিলাম। বাইরে বেরিয়ে এসে মাও খুব, স্টেশনে যখন আমরা এসে বসলাম আবার ট্রেন ধরবার জন্য আসানসোল স্টেশনে, তখন মাও বারবার বললেন যে কী আমূল পরিবর্তন। আগে আমাকে আর তোর বাবাকে দেখলেই একবার হাত ছড়িয়ে অলওয়েজ ওয়েলকাম মুখার্জিদা, অলওয়েজ ওয়েলকাম করতেন, আর এখন আমাকে চিনতেই পারলো না। মায়ের চোখ দিয়ে যে জল গড়িয়ে পড়ল, সেই যন্ত্রণার, সেই কষ্ট এবং একটা অপমান, মনে হচ্ছিল যে অপমানটা শুধু আমাদের উনি করলেন না, আমার বাবাকেও করলেন, যে আমার বাবাকে আমাদের এতটাই ভিখারি করে রেখে গিয়েছেন যে আমরা এই দুর্গাপুর থেকে শুধু বিনে পয়সায় চিকিৎসা করবার জন্য ট্রেন ভাড়া দিয়ে তার কাছে গেছি। এটুকু ওনার বোঝা উচিত ছিল। উনি এত নামকরা একজন ডাক্তার ছিলেন, এত বড় চেম্বার তার, আর আমি তার কন্যাস্থানে, যদি তিনি বিনা পয়সাতে চিকিৎসা করেও দিতেন, তাতেই বা তার কী কতটুকুই বা ক্ষতি হতো। আমরা বলে থাকি যে বর্তমানকালে মানুষ ভীষণ স্বার্থপর হয়ে গেছে, বর্তমানকালে মানুষ ভীষণ পরিবর্তিত হয়ে গেছে। আসলে কিন্তু তা নয়, মানুষ চিরকালই বোধহয় এই ধরনের স্বার্থপরই ছিল। তা এই ঘটনাটি খুব নাড়া দিয়েছিল। যেমন বাবার মৃত্যুর বছরখানেকের মধ্যেই যেমন বহু মানুষকে আমরা চিনেছিলাম, আমরা দুভাবে। একদল মানুষ যেমন একদম সর্বস্বটুকু দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি বহু মানুষ এত দূরত্ব আমাদের সঙ্গে বাড়িয়ে ফেলেছিলেন যে কহতব্য নয়, যে আমরা চিনতে শিখেছিলাম জগৎকে, চিনতে শিখেছিলাম পৃথিবীকে। তো এটুকু অনেকবার ভেবেছি যে বিভিন্ন কোনো জায়গায় হয়তো লিখব বা বলবো এই কথাগুলো। আমরা আলোচনা করেছি কয়েকবারই, তারপর থেকে অবশ্য আমি ওখানে আর কখনো যাইনি, কখনোই আর যাইনি। এবং মা বারবার এই কথাটা বলতেন যে মানুষ এত পরিবর্তন, মানুষের এত পরিবর্তন হয়, এতটাই পরিবর্তন হয়। তোর বাবা এখান থেকে প্রচুর প্রচুর মানুষকে তো ওনার চেম্বারে পাঠিয়েছে, রেকমেন্ড করেছে বাবা যে ওখানে যাও, ও খুব ভালো চিকিৎসা করে, এবং তারা চিকিৎসার সুফলও পেয়েছেন। সত্যিই খুব ভালো ডাক্তার, এ ব্যাপারে কোনো রকম কোনো দ্বিধা ছিল না যে উনি অত্যন্ত ভালো ডাক্তার ছিলেন। কিন্তু উনি যে ব্যবহারটা আমাদের সঙ্গে করেছিলেন, তা আমাদের কার্যত হতভম্ব করে দিয়েছিল। তো এই কথাটুকু আজকে শেয়ার করলাম আপনাদের সবার সঙ্গে। আপনাদেরও যদি মনের কোণে জমে থাকা কোনো দুঃখ বা যন্ত্রণার কথা থাকে, তাহলে অবশ্যই আমার কাছে নাম প্রকাশ করে বা না করে শেয়ার করতে পারেন। আমিও শোনাতে পারি আর 5 জনকে, বা নিজেরা নিজেদের জবানিতেও যদি আমাকে ভয়েস রেকর্ড করে পাঠান, সেটুকুও আমি প্রচার করতে পারি আমার এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরের আবার একটি কোনো ভিডিওতে আবার নতুন করে দেখা হবে। নমস্কার।